রয়্যাল এনফিল্ড ক্লাসিক এই বাইকের কয়েকটা খারাপ দিক নিয়ে যদি আজকে আমরা একটা রিভিউ বানাই, আপনারা কি এটা মাইন্ড করবেন? সো যদি মাইন্ড না করেন, চলেন দেখি এই বাইকের কিছু খারাপ দিক কি কি এবং কিছু ভালো দিক কি কি, এবং এই বাইকের যেই পরিমাণ হাইপ ছিল বাংলাদেশে সেটা কি এখনো আছে। আপনার কি মনে হয় কমেন্ট করে জানান। আর লাস্টে আমরা দেখব এই বাইকের রিসেল ভ্যালুর বর্তমান কি অবস্থা। সো চলেন শুরু করি আমাদের আজকের রয়্যাল এনফিল্ড ক্লাসিকের রিভিউ। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তা না হলে কিন্তু নেক্সট এর কোনো রিভিউ আপনারা দেখতে পারবেন না। রয়্যাল এনফিল্ড ক্লাসিকের সর্বপ্রথম যেই খারাপ দিকটা আমাদের কাছে মনে হয় সেটা হচ্ছে এই বাইকের হিটিং ইস্যু। বাংলাদেশে অন্যান্য যত বাইক আছে আমার মনে হয় তার থেকে রয়্যাল এনফিল্ডের হিটিং ইস্যুটা একটু বেশি। আর ঢাকার শহর যেহেতু জ্যামের সিটি, তো সেই ক্ষেত্রে কিন্তু জ্যামের মধ্যে আপনার বাইকটা যখন বেশি হিট হবে আপনার চালাতে অনেক কষ্ট হবে। সো হিটিং ইস্যুটা একটা বড় সমস্যা। এই বাইকের আর একটা প্রবলেম, সেটা সবাই জানে, জানার পরেও কিন্তু এই বাইকটা মানুষ পাগলের মতো কিনছে, সেটা হচ্ছে ভাইব্রেশন। আপনি যখন হাইওয়েতে বা সিটিতে 60, 70 বা 80-তে যাবেন, গাড়িটা কিন্তু অনেক ভাইব্রেশন করে। ক্লাসিকটা মোটামুটি একটু কম, আমি যেটা চালাই বুঝছি, বাট তারপরেও এটার যে ভাইব্রেশন, মানে আমি আসলে নিজেই কাঁপি। সো এই ভাইব্রেশনটা কিন্তু একটা ইস্যু একটা রাইডারের ক্ষেত্রে, কারণ লং টাইম চালালে কিন্তু তার আসলে শরীর ব্যথা হয়ে যাবে, হাত ব্যথা হয়ে যাবে। এই বাইকের আর একটা প্রবলেম হচ্ছে এই বাইকের ওয়েটটা আমাদের বাংলাদেশের অন্যান্য বাইকের তুলনায় একটু বেশি, কারণ আমরা সবসময় 150 সিসি চালাই, এগুলার ওজন দেখা যায় 130 থেকে 40 বা 150 কেজি, বাট এটা কিন্তু অলমোস্ট 200 কেজি। সো এই বাইকটা ব্যালেন্স করতে গেলে ভাই একটু কষ্ট হয়। এটা আসলে সবার, মানে আপনারা যারাই হন না কেন, যত শক্তিশালী হোক বা যত হ্যাংলা পাতলা হোক, সবারই একটু মানে সাইডে যখন কাইত হয়ে যায় ভাই কষ্ট হয়। সো এই বাইকটা চালাতে গেলে এই ইস্যুটাও অনেকেরই মনে হয়। আচ্ছা, এই বাইকটার আর একটা ইস্যু আছে আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে এই বাইকের যে হেডলাইটটা, এটা কিন্তু একটা হ্যালোজেন হেডলাইট দেওয়া। সো আপনি যখন সিটিতে রেগুলার চালাবেন আপনার সমস্যা হবে না, বাট আপনি হাইওয়েতে গেলে কিন্তু আলোটা একটু কম পাবেন, এবং আপনার অবশ্যই একটা এলইডি বা অনেক বেশি আলোওয়ালা লাইট লাগাই নিতে পারে। আর রয়্যাল এনফিল্ডের পার্টস এর দাম তো একটু এক্সপেন্সিভ, বা লাইটগুলির দামও একটু বেশি। সো এটাও আমার কাছে মনে হয়েছে যে কোম্পানি মানে তাদের ভিনটেজ লুক বা তাদের ভাইবস ধরে রাখার জন্য এটা হ্যালোজেন দিছে, বাট আমাদের বাংলাদেশের ক্ষেত্রে তো ভাই এটা আসলে মানে মানানসই না। আমাদের আসলে এই লাইট যেই বাইকই দেখ না কেন সবাই কিন্তু এই লাইটটা চেঞ্জ করে নেয়। রয়্যাল এনফিল্ড ক্লাসিকের এই বাইকটায় আর একটা ইস্যু আমাদের কাছে মনে হয়, সেটা হচ্ছে এই বাইকের রিম, স্পোকের রিম। অ্যালয় রিম কিন্তু পারফেক্ট, অ্যালয় রিমের সমস্যা নাই, বাট স্পোকের রিম দেখা যায় অনেক সময় লিক হয়ে যায়, এবং লিক হওয়ার পরে ভাই এটা যদি রাস্তায় লিক হয়, আপনি এই বাইকটা ঠেইলা কোনো গ্যারেজে নিবেন বা যেইখানেই নেন না কেন আপনার জীবন শেষ, কারণ 200 কেজির একটা বাইক আপনি কতক্ষণ ঠেলবেন। সো এটা নিয়ে অনেকেরই একটা কমপ্লেইন বা অনেকের একটা প্রবলেম কিন্তু অনেকেই ফেস করছে। সো আমার কাছে মনে হয় স্পোক রিমের থেকে অ্যালয় রিমটা বেশি ভালো। রয়্যাল এনফিল্ড নামেই কিন্তু আসলে একটা ঐতিহ্য, এবং এই বাইকের ভিনটেজ লুকের কারণে এই বাইকটা মানুষের কাছে এত পপুলার, মানুষ এই বাইক এত পছন্দ করে। বাট এই বাইকের বড় সমস্যা হচ্ছে এই বাইকের পার্টস পাতির দাম অন্যান্য বাইকের তুলনায় একটু বেশি। সো আমরা বাঙালিরা কিন্তু এটাতে ইউজ টু না হওয়ার কারণে আমাদের কাছে মনে হয় যে ভাই একটা ব্রেক প্যাডের দাম এত, একটা লুকিং গ্লাসের দাম এত, একটা সিট কাভারের দাম এত, একটা ইঞ্জিন গার্ডের দাম এত, এটা আসলে আমাদের কাছে আমরা ইউজ টু না। এই কারণে মনে হয় যে এই বাইকের পার্টস পত্রের দাম আসলেই কিন্তু অন্যান্য বাইকের তুলনায় অনেক বেশি। আচ্ছা, এইবার আমরা দেখব যে আমাদের এই বাইকটা কেন এত পপুলার। আসলে রয়্যাল এনফিল্ড নামটাই কিন্তু একটা ভাইব ক্যারি করে, এর যে ভিনটেজ লুক, মানুষ এই কারণেই ফিদা। আর এই বাইকটা ভাই যে একবার কিনবে তার চিন্তা আমার নাতি, আমার পুতি, তারও নাতি, তারও পুতি এই বাইকটা চালাতে পারবে, কারণ এই বাইকটা আসলে ওইভাবেই মেক করা হয় যে এক জনম না, এই বাইক 3 থেকে 4 জনমের পাবলিক এই বাইক চালাতে পারবে। এবং এই বাইকের যে আউটলুক এবং এই বাইক চালানোর সময় রাস্তায় যে একটা হাইপ ক্রিয়েট করে, এই কারণেই মানুষ রয়্যাল এনফিল্ড এত বেশি পছন্দ করে। এই বাইকের আর একটা ভালো দিক হচ্ছে ভাই এই বাইকের রাইডিং কমফোর্ট বা এই বাইকের সিটিং পজিশন।
আপরাইট সিটিং পজিশন, আপনি এক টানা 400 থেকে 500 কিলো চালালেও আপনার কোনো সমস্যা নাই, কারণ এই বাইকের সিটিং পজিশনটা বা এই বাইকের হ্যান্ডেল পজিশনটা ওইভাবেই দেওয়া। সো প্রতিটা রাইডার কমফোর্টের জন্য তাদের ফার্স্ট চয়েস থাকে রয়্যাল এনফিল্ড। আর এটা যেহেতু আমার বাংলাদেশে নতুন, এই কারণে কিন্তু মানুষ পাগলের মতো এই বাইকটা কিনছে। রয়্যাল এনফিল্ড মানুষের কাছে সব থেকে বেশি পছন্দ তার এই এক্সজস্ট, এই যে একটা ডুগডুগ 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 মানে বুকের মধ্যে লাগে এই বাইকের সাউন্ড। এই কারণে রয়্যাল এনফিল্ড মানুষ সব থেকে বেশি পছন্দ করে, আমি নিজেও পছন্দ করি এর সাউন্ডের কারণে। সো রয়্যাল এনফিল্ডের সাউন্ডের কাছে আমার মনে হয় বাংলাদেশে অন্য কোনো বাইক নাই যে এত সুন্দর সাউন্ড দেয় রয়্যাল এনফিল্ডের মতো। সো এটা হচ্ছে এই বাইকের সব থেকে এক্সক্লুসিভ পার্ট, হচ্ছে এই বাইকের এক্সজস্টের সাউন্ড। এই বাইকের আরেকটা ভালো দিক হচ্ছে এই বাইকের বিল্ড কোয়ালিটি। ভাই এটা পুরাটা মেটাল বডি, এখানে কোনো প্লাস্টিক নাই যে 2 দিন পর ফাইটা যাবে, 2 দিন পর ফুটা হয়ে যাবে, ভাই এরকম কিচ্ছু নাই। এবং এর যে বডি ফিটনেস, 1 জনম 2 জনম 3 জনম 4 থেকে 5 জনমের মানুষ এই বাইক চালাতে পারবে। এটা কিন্তু ইন্ডিয়াতে আমরা দেখছি, বাংলাদেশে যেহেতু নতুন সেই ক্ষেত্রে মানুষের মধ্যে এখনো অনেক কিউরিসিটি আছে, এখন অনেক প্রশ্ন আছে যে আসলেই কি বাইকটা তাই? হ্যাঁ ভাই আসলেই তাই। সো আমার কাছে মনে হয় এই বাইকটা যে একবার কিনবে তার 14 গোষ্ঠীও এই বাইক চালায়া মরতে পারবে, কারণ এই বাইকের কোনো ক্ষয় নাই। মানে এই বাইকটা একবার কিনলে আপনি তো দূরের কথা, আপনার 14 গোষ্ঠীও এই বাইক চালাতে পারবে। এই বাইক ওইভাবে বিল্ড করা। এই বাইকের ব্রেকিং কেমন? ভাই এই বাইকের ব্রেকিং নিয়ে তো আসলে কোনো বলার কিছু নাই, কারণ এই বাইকের ডাবল ডিস্ক প্লাস ডুয়েল চ্যানেল এবিএস। আপনি বাংলাদেশের যেই রাস্তায় যান না কেন, আপনাকে ও যে একটা ব্রেকিং দিবে অন্যান্য বাইকের থেকে 1000 গুণে ভালো। সো ব্রেকিং এর জন্য আমার মনে হয় রয়্যাল এনফিল্ড বেস্ট। হ্যাঁ বাইকটা একটু ওয়েট বেশি, আপনি হুট করে ধরলে আবার সাইডে কাইত হয়ে যেতে পারেন, কিন্তু ও কিন্তু পানি রাস্তায়, ভিজা রাস্তায়, কাদা রাস্তায় আপনাকে পিছলায় ফালাই দিবে না। এর ব্রেকিং কোয়ালিটি বেস্ট। অনেকেই বলছে যে ভাই 350 একটা বাইক, এত বড় ইঞ্জিনের একটা বাইক মাইলেজ কত দিবে? 15, 20, 25। কিন্তু না, রয়্যাল এনফিল্ড আপনাকে 30 থেকে 35 বা 40 মাইলেজ দিবে হচ্ছে সিটির মধ্যে। সিটির বাইরে কিন্তু এই বাইক 40 বা 45ও পাবেন। সো আপনি একটা জিনিস চিন্তা করেন, 350 সিসির এত বড় একটা ইঞ্জিন আপনাকে কত বেশি মাইলেজ দিচ্ছে। অনেক 150 সিসির বাইকও কিন্তু এত মাইলেজ দেয় না এই বাইকটা যা দিচ্ছে। সো মাইলেজের কথা যদি আপনারা চিন্তা করেন, আমার মনে হয় রয়্যাল এনফিল্ড ওয়ান অফ দ্য বেস্ট বাইক ফর ইউ 350 সিসি সেগমেন্টে। রয়্যাল এনফিল্ডের রিসেল ভ্যালু কেমন? প্রথমে আপনার চিন্তা করতে হবে এই বাইকটা রিসেল ভ্যালু বা রিসেলের জন্য না, এটা হচ্ছে মানুষের শখের বাইক। আপনার একটা বাইক আছে, পাশাপাশি এই বাইকটা কিনতে পারেন, কিন্তু রেগুলার আপনি এটাতে রাইড করবেন, আমার মনে হয় এটা আপনার কষ্ট হয়ে যাবে। কারণ এই বাইকটা মানে ব্যালেন্স করতে এই বাইকটা একটু অনেক ওয়েট, এটা প্রধান কারণ। আর দ্বিতীয়ত, প্রথমেই বাংলাদেশে যেই পরিমাণ দাম ছিল এখন সেই দামটা নাই। প্রথমেই বাংলাদেশের মানুষ 1 থেকে 2 লাখ টাকা বেশি দিয়ে এই বাইক কিনছে, এখন কিন্তু এটা নাই। সো রিসেল ভ্যালুর ক্ষেত্রে আমার মনে হয় প্রথমের থেকে এখন অনেক কমে গেছে। আপনারা যারাই কিনবেন একটু বুঝে শুনে কিনবেন, কারণ হয়তোবা 2 দিন পরে বিক্রি করে দিতেও হইতে পারে। সো রিসেল ভ্যালু রয়্যাল এনফিল্ডের প্রথম যেমন ছিল এখন তেমন নাই। সেকেন্ড হ্যান্ড মার্কেটে আগে একটাও পাওয়া যেত না, এখন এভারেজ সব দোকানই আছে। রয়্যাল এনফিল্ড ক্লাসিক কোথায় ভালো? সিটিতে ভালো না হাইওয়েতে ভালো? প্রথমেই আমরা দেখব এই বাইক সিটিতে কেমন। রয়্যাল এনফিল্ড ক্লাসিক ভাই 200 কেজির একটা বাইক ঢাকা শহরের জ্যামের মধ্যে আপনার সিটিতে কয়দিন চালাবেন? আপনি এই জ্যামের মধ্যে ব্রেক ধরতে ধরতে আপনি পাগল হয়ে যাবেন। এরপরে এই বাইকের এত বড় একটা ইঞ্জিন যেই পরিমাণ হিট হয়, অনেক সময় যে আমি আজকে 1 ঘন্টা চালাইছি ভাই আমার পা পুরাইতেছে, মানে এত পরিমাণ হিট হয়েছে। আপনি রেগুলার ঢাকা সিটিতে আমার মনে হয় ভাই এই বাইক চালাইতে আপনি পারবেন না, আপনার কষ্ট হয়ে যাবে। আর যদি আপনি দানব হন তাইলে হয়তো আপনি পারবেন। আচ্ছা এইবার আসি এই বাইক হাইওয়েতে কেমন? ভাই হাইওয়ের জন্য বেস্ট। এই বাইক লং রোডের বাইক। এই বাইকের যে সাউন্ড প্লাস হচ্ছে এই বাইকের যে সিটিং পজিশন, আপরাইট সিট, কমফোর্ট বেস্ট। সো আমার কাছে মনে হয় হাইওয়ের জন্য রয়্যাল এনফিল্ড বেস্ট। ঢাকা সিটির জন্য যারা কিনতে চায় তাদের একটু কষ্ট হবে। সো আপনারা যদি এই বাইক কিনতে চান, রেগুলার হাইওয়েতে চালান বেস্ট, পাহাড়ে যান, সাজেক যান বেস্ট, ইঞ্জিনের অনেক শক্তি, কিন্তু ঢাকা সিটিতে এই বাইক চালাইতে আপনার কষ্ট হবে। রয়্যাল এনফিল্ড ক্লাসিক এই বাইকটা ভাই সবার জন্য না, এই বাইকটা হচ্ছে শৌখিন বাইক। মানে এই বাইক আপনি রেগুলার চালাবেন,
এই বাইককে ধ্বংস করে ফালাবেন, এইটা সেই বাইক না। এটা হচ্ছে শৌখিন বাইক, এটা যারা শখের জিনিস শখে চালাবে। এবং এই বাইকটা কিন্তু অনেক মানে হাইপের একটা বাইক। বাংলাদেশে আসার পরে পাবলিক লাইন ধইরা কিনছে, 1 থেকে 1.5 বছর পরেও এই বাইক ডেলিভারি নিচ্ছে। এবং এই বাইকের যে বিল্ড কোয়ালিটি, আমার মনে হয় বাংলাদেশে এরকম অন্য আরেকটা কোম্পানির বাইক নাই, এবং প্রাইসও অনেক কম, 350 সিসি অনুযায়ী। সো আপনারা যারা রয়্যাল এনফিল্ড চালান বা আপনারা যারা কিনতে চাচ্ছেন, আজকের রিভিউটা দেখার পরে আপনার কাছে কি মনে হয়, রয়্যাল এনফিল্ড ক্লাসিক আপনার জন্য কেমন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা রেগুলার বাইক চালান ঢাকা সিটি বা ঢাকার বাইরে, সব সময় চেষ্টা করবেন একটা ভালো হেলমেট পরে বাইক চালানোর, কারণ ঢাকা এবং ঢাকার বাইরে প্রতিদিন প্রচুর পরিমাণের বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে। সো আপনার কাছে যদি একটা ভালো হেলমেট থাকে, অবশ্যই আপনি সেফ থাকবেন। সো সব সময় চেষ্টা করবেন একটা ভালো হেলমেট পরে বাইক চালানোর। আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কি হবে, নেক্সটের ভিডিওগুলির আপডেট আপনারা এখানে পেয়ে যাবেন। সো সব সময় আমার সাথে থাকবেন, লাইক, কমেন্ট এন্ড শেয়ার এগুলো করতে ভুলবেন না। আর নেক্সটে কোন বাইক নিয়ে আপনি ভিডিও দেখতে চান, কোন বাইকের রিভিউ আপনি জানতে চান, কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনার কথা রাখার জন্য। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।